দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোয় নির্বাচিত প্রতিনিধি না থাকায় জনসেবা বিঘ্নিত হচ্ছে। এই যুক্তিতে জাতীয় নাগরিক কমিটি ও বাংলাদেশ জামায়াত ইসলামী চাইছে আগে স্থানীয় সরকার নির্বাচন। আবার নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণের জন্য আগে স্থানীয় নির্বাচন করা দরকার, এমন মত আছে। তবে বিএনপি সহ কয়েকটি দল চাইছে আগে জাতীয় নির্বাচন, সঙ্গে আছে সংস্কার প্রসঙ্গ। রাজনৈতিক দলগুলোর এই মতবিরোধ কেন, সমাধান কোন পথে? প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আগে স্থানীয় নির্বাচন করবে না বিএনপি, দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান, ভোটে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি সার্জিসের। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না, বললেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান। এবং মেডিকেল টেস্টের নামে হয়রানি, ভিসার মেয়াদ শেষ হয় বিদেশগামী অনেক শ্রমিকের। এজেন্সি বিপুল টাকা হাতিয়ে নিলেও নির্বিকার মন্ত্রণালয়, সিন্ডিকেট ভাঙার তাগিদ। নাজমুল আশরাফ ভাই, আমরা প্রথমেই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে জামায়াত নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীর একটা অংশ, তারা যখন নাকি কথা বলেন, তারা সবসময় বলে থাকেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। এর কারণটা হচ্ছে স্থানীয় সরকার, যেই নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে নতুন, তার সক্ষমতার একটা পরীক্ষা দেওয়ার বিষয় আছে। এর পাশাপাশি আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি গতকালকে প্রথম আলোকে বলেছেন যে অন্তর্বর্তী সরকার ও স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। এর বাইরে যদি আমরা আরেকটা বিষয় দেখি, নির্বাচন সংস্কার কমিশনের যে জনমত জরিপ ছিল, সেখানে আমরা দেখেছি যে 65% মানুষ যারা জরিপে অংশ নিয়েছিলেন তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চান। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, বিএনপি যে কারণে জাতীয় নির্বাচনটা আগে চায় কিংবা স্থানীয় সরকার নির্বাচন যারা আগে চায়, তাদের এই চাওয়ার মধ্যে পার্থক্যটা কেন তৈরি হয়েছে? ধন্যবাদ জাফর সাদেক, ধন্যবাদ উমা ফাতেমা। বিষয়টা হলো কি যে জাতীয় আর স্থানীয় নির্বাচন আগে পরে চাওয়া নিয়ে রাজনৈতিক বিভক্তি আমরা যেটা দেখছি। আপনি বলছিলেন যে জাতীয় নাগরিক কমিটি, জামাত ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্রদল। বৈষম্য ছাত্র নাগরিক কমিটি একই প্ল্যাটফর্ম বলা যায়, দুটি প্ল্যাটফর্ম। ওনারা প্লাস হচ্ছে জামাত ইসলামী, তারা স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে। বিএনপি সহ প্রায় বাকি বেশিরভাগ দলই পরে চাচ্ছে। এখন আগের সমস্যা কি, পরের সমস্যা কি, বা আগের সুবিধা কি, পরের সুবিধা কি? ধরেন স্থানীয় নির্বাচন যদি আগে হয়, যেটা বলা হচ্ছে, আপনি কাকে কোট করে বলছিলেন যে স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রতিনিধি তো ছিল, নির্বাচিত প্রতিনিধি ছিল। এখন একটা আমলে তারা নির্বাচিত হয়েছে কোনো একটা দলের বা দলের বাইরেরও আছে, অন্যান্য দলের ছিল। আমরা সকল স্থানীয় সরকার প্রতিনিধিদের বাতিল করে দিলাম, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রতিনিধিত্বহীন হয়ে গেল। এরপরে আমরা আমলাদেরকে যুক্ত করলাম। এখন ওই স্থানীয় সরকার প্রতিনিধিরা ছিলেন বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নির্বাচিত, হয় তাদের দলের বা তাদের আমলে নির্বাচিত, যে নির্বাচন নিয়ে নানাবিধ প্রশ্ন, সেই জন্য এদেরকে বাতিল করে দিলাম। তাদেরকে বসালেন আমলাদেরকে। তো আমলারা কারা? তারা কি ওই ফ্যাসিবাদী সরকারের অংশ ছিল না? তাদের দোসর ছিল না? মানে আপনি মন্দ হলেও জনপ্রতিনিধি ছিল, তার বদলে আপনি আমলা অনির্বাচিত ব্যক্তিদের বসিয়ে দিলেন, যাদের ওই জনপ্রতিনিধিত্ব করার কোনো সক্ষমতা নাই, অভিজ্ঞতাও নাই। এবং আমরা দেখেছি একজন সরকারি কর্মকর্তাকে তার অন্য সব দায়িত্বের পাশাপাশি কোনো একটি সিটি কর্পোরেশন বা কোনো একটি পৌরসভা এরকম দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে তারা দুটো কোনটা ঠিকমতো পালন করতে পারছে না। আপনাকে এই পর্যায়ে আমি একটুখানি দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, যেই জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের অনেকেই সরাসরি ফ্যাসিবাদের পক্ষ হয়ে রাজপথে আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের ক্ষেত্রে আসলে না সরালে কি করা হতো? 1 নম্বর। 2 নম্বর, সর্বশেষ আপনি যেটি শেষ করলেন যে আমলাদের অনেকের ক্ষেত্রে স্থানীয় সরকারের ব্যাপারে ভূমিকা জানাশোনা নেই কিংবা তুলনামূলক কম জানাশোনা আছে। বিষয়টা তো আমলারা কিংবা ইউনো যারা আছেন তারা তো স্বীকার করেন না, তারা বলেন বরঞ্চ তাদের জানাশোনাটা অনেক বেশি আছে। না, তাদের এক ধরনের দক্ষতা, তারা প্রশাসনের অংশ, তারা সরকারি কর্মকর্তা,
তাদের ডেজিগনেটেড ডিউটি আছে, হ্যাঁ আমরা জানি তাদের দায় দায়িত্ব কি। জনপ্রতিনিধির কাজ কখনোই একজন সরকারি কর্মকর্তা বা আমলা করতে পারেন না, এটা তার অযোগ্যতা না, এটা তার কাজ না। জনপ্রতিনিধি যেভাবে জনপ্রতিনিধি হন, যেভাবে জনগণের সাথে সম্পৃক্ত থাকেন, যেভাবে এলাকাকে, এলাকার মানুষকে, এলাকার সমস্যাকে চেনেন, এটি একজন প্রশাসকের পক্ষে সম্ভব না। সেই কারণে বলছি এরা এদের বিকল্প না। আর যেটি আপনি বলছিলেন যে তখনকার নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকেই এই ফ্যাসিবাদী সরকারের, দলের এবং আমলের প্রোডাক্ট, এবং তারা রাজপথে এই যে জনগণের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, অভ্যুত্থান, তার বিপক্ষে অবস্থান নিয়েছিল। আপনি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আমি যখন পাইকারি হারে সারা দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব নির্বাচিত প্রতিনিধি বাতিল করে দিলাম কোনো বাছ বিচার ছাড়া, আমি সেই জায়গাটায় আসছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অপরাধ আছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া যেত। এখন যারা নির্বাচিত হয়েছে তাদের হয়তো বেশিরভাগই ওই সরকারের সমর্থক বা ওই সরকার ওই দলের কোনো না কোনো পর্যায়ের কর্মী বা নেতা ইত্যাদি। এর বাইরেও কিন্তু অনেকে নির্বাচিত হয়েছে। আমরা জানি স্থানীয় সরকার নির্বাচনটি বহু বছর ধরে এরকম নির্দলীয় অনেক মানুষ, এলাকায় যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে, মানুষের সমর্থন পায়, এরকম অনেক লোক নির্বাচিত হয়। কিন্তু আমি যখন A to Z সব ফ্যাসিবাদের নামে বাতিল করে দিলাম, সেটা সঠিক ছিল কিনা, বিপরীতে আমি যাদেরকে দায়িত্ব দিলাম তারা জনসেবা দিতে পারছে কিনা, তার কারণে এই জনসেবার ঘাটতিটি তৈরি হয়েছে। আমার পয়েন্ট হচ্ছে এটা। এবার হচ্ছে নির্বাচন আগে পরের ব্যাপার। আমরা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার আগ থেকে, সেই আইয়ুব খানের আমল থেকে বিভিন্ন সময় দেখেছি, যখনই যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন বা কোনো না কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসেন, অথবা আপনার রাষ্ট্র ক্ষমতায় বৈধ বা অবৈধভাবে এসে তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চান, রাজনৈতিক ভিত্তি তৈরি করতে চান, জনগণের মাঝে তাদের অবস্থান তৈরি করতে চান, তখন তারা এই স্থানীয় সরকার নির্বাচনটাকে বেছে নেয়। সেটি একটি কারণ। ফলে যারা চাইছেন স্থানীয় সরকার আগে, তাদের কার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কার ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা আলাদা বিতর্ক, কিন্তু এটি একটি বাস্তবতা আমাদের ইতিহাস বলে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি আগে করেন, সেক্ষেত্রে এখন যেই প্রশাসন আছে, আমাদের নির্বাচন কমিশন এবং সরকার, এই তিন পক্ষের যে সামগ্রিক সামর্থ্য আমরা দেখছি, দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে জননিরাপত্তা মোকাবেলা করার ক্ষেত্রে অনেক ল্যাপসেস, অনেক ব্যর্থতা, অনেক ঘটনা আমরা দেখছি। এই প্রশাসন, এই পুলিশ, এই সরকার, এই নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে কিনা, সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক, যদি বহু রকমের শক্তি আছে প্রশাসনের ভিতরে, সকালে বিকেলে আমরা শুনি, বিভিন্ন বাহিনীর মধ্যে আমরা শুনি, এর বাইরে যারা পরাজিত শক্তি লুকিয়ে আছে নানান বেশে, ছদ্মবেশে, নানান জায়গায় ঢুকেও পড়ছে, নতুন শক্তি পুরনো শক্তির মাঝে তারা ঢুকেও পড়ছে, সেই শক্তি কোনো রকমের নাশকতা করবে কিনা, সেটিও একটি আশঙ্কার ব্যাপার। ফলে আপনি যেই নির্বাচনই করেন না কেন, ওই চ্যালেঞ্জগুলো থাকবে। কিন্তু ডিসেম্বরে আপনি স্থানীয় সরকার করেন আর জাতীয় নির্বাচন করেন, এই বাস্তবতাগুলো একই রকমের হবে। কিন্তু জাতীয় নির্বাচন আগের পক্ষে, যেটি বিএনপি সহ অধিকাংশ দল বলছে, সেটি হচ্ছে আমরা একটা ফ্যাসিবাদী যুগ থেকে আমরা গণতান্ত্রিক যুগে যেতে চাই। এখন আমরা অন্তর্বর্তী অবস্থায় আছি। এই অন্তর্বর্তী সরকার বা এই অন্তর্বর্তী আমল থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান এবং একমাত্র উপায় হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের মাধ্যমে আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যাবেন, রাজনৈতিক ব্যবস্থায় ফেরত যাবেন, জনগণের প্রতিনিধিদের শাসন ব্যবস্থায় ফেরত যাবেন এবং জনগণের ক্ষমতা নিশ্চিত করবেন। তার মাধ্যমে আপনি সংস্কার চালিয়ে যাবেন, বিচারও চালিয়ে যাবেন, একই সাথে স্থানীয় সরকার নির্বাচন আপনি করবেন। কিন্তু আমরা এটাও দেখেছি, কোনো রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয় না, কোনো না কোনো রকমের প্রভাব ওই সরকারের থাকে। ফলে আপনি জাতীয় নির্বাচন আগে করে যখন স্থানীয় নির্বাচনটা ওই রাজনৈতিক সরকারের অধীনে করবেন, ওই স্থানীয় সরকারের নির্বাচনে তাদের প্রভাব থাকবে, তাদের লোকগুলোকে জেতানোর চেষ্টা করা হবে। সেই ক্ষেত্রে আরেকটা উপায় হচ্ছে, অনেকেই বলছেন দুটো নির্বাচন একসাথে করা, তাহলে কেউ কারো প্রভাব আসবে না। নির্বাচন কমিশন তো বলেছে তাদের সেই সক্ষমতা এই মুহূর্তে তৈরি হয়নি। আগে পরে হওয়ার যে সুবিধা অসুবিধা সেগুলো থাকছে না। নির্বাচন কমিশন বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টাও প্রত্যাশা করছেন, বিএনপি সহ অনেকে দাবি করছেন। কিন্তু দুটো নির্বাচন একসাথে করার সক্ষমতা কমিশন, প্রশাসন, বাহিনী এবং সরকারের আছে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। সেটি যদি থাকে, তাহলে আগে পরের যেসব সুবিধা অসুবিধা বললাম সেগুলো হয়তো দূর করা। কমিশন কিন্তু এই ব্যাপারে একবার বলেছে যে তাদের এই মুহূর্তে আসলে এরকম সক্ষমতা এখনো তৈরি হয়নি। আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ফাতেমা, আপনার কাছে আমি আসতে চাই কয়েকটি বিষয় নিয়ে। প্রথমত, আশরাফ ভাই একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট বলেছেন যে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার নির্বাচন চায় অধিকাংশ
অনির্বাচিত কিংবা এভাবে করে হুট করে যায় আসা সরকারগুলো কিংবা যে কোনো আন্দোলনের প্রেক্ষিতে আসা যে যেভাবেই মানে অনির্বাচিত সরকার যারাই হয় তারা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন চায় একটা আধিপত্য প্রতিষ্ঠার জন্য। এবং আমরা দেখছি জাতীয় নাগরিক কমিটি, যেটা আপনাদেরই বলা যায় যে সিস্টার কনসার্ন কিংবা সহদর, আপনারা একই সাথেই কাজ করছেন, তারাও স্থানীয় সরকার নির্বাচনটাকেই চাচ্ছে এবং তারা কিন্তু আমরা দেখেছি যে বটম টপ অ্যাপ্রোচে গিয়েছে, অর্থাৎ নিচ থেকে নাগরিক কমিটিগুলো দেওয়া হচ্ছে ইউনিয়ন পর্যায় থেকে। তাহলে কি জাতীয় নাগরিক কমিটি এই দাবিটি করছে যে ইউনিয়ন পর্যায়ে তাদের যে সক্ষমতা সেটি যাচাই করার জন্য? এখন প্রত্যেকটা এখানে যারা রাজনৈতিক দল গতকালকে ঐকমত্য কমিশনে গিয়েছিল তারা সবাই কিন্তু নিজ নিজ স্বার্থের জায়গা থেকে নিজ নিজ ভিউ পয়েন্টগুলো তুলে ধরেছে। এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে জায়গা থেকে বলেছি যে স্থানীয় পর্যায়ে যদি আপনারা দেখেন এই অভ্যুত্থানকালীন সময়ে যেভাবে করে একদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত যেভাবে একটা, যেমন চকরিয়াতে ছিল, ওখানে ছাত্রদের উপর হামলা করেছে, পালিয়ে গেছে, গুলি চালিয়েছিল এবং এই অভ্যুত্থানের পরপর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে গেছে, এরকম পর্যন্ত তো দেশের উদাহরণ আছে। এবং লাস্ট যে এই ইউনিয়ন পরিষদ ইলেকশনগুলো হয়েছে, তাই সেই ইলেকশনটা তো আসলে কোনো ফেয়ার ইলেকশন কোনোভাবে বলা যাবে না, যেভাবে খুনাখুনি রাহাজানি এই ইলেকশনগুলোতে হয়েছে। এবং শেখ হাসিনার আমলে যখন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার একটা খোলামেলা একটা ম্যান্ডেট দিয়ে দিল, তখন তো আসলে আমাদের স্থানীয় সরকার নির্বাচন প্রতিটা ক্ষেত্রে করাপ্টেড হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা একটা, যেহেতু তারা একটা স্থানীয় সরকারের মানে তারা একটা সংশোধনী করবে, সেই বিষয়ে তারা একটা সংস্কার কমিশন করেছে। এখন হয়তো সামনের দিনে তারা সংস্কারের মাধ্যমে এখানে এটা কিভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় সেই বিষয়ে নিশ্চয়ই সরকারের একটা পরিকল্পনা আছে এই সংস্কার কমিশনের ভিত্তিতে, রিপোর্টের ভিত্তিতে। তবে আমরা যেটা বলতে চাই যে এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে, যে শূন্যতাটা ফিল আপ হওয়াটা জরুরি। আর সরকারের যেটা দেখা গেছে যে নানানভাবে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। আবার আমরা যদি স্থানীয় প্রশাসনের দিকে তাকাই, আমাদের যারা ইউএনও বলি তাদের কিন্তু একটা একাধিপত্য তৈরি হয়েছে, বা তারা দেখা যাচ্ছে ক্ষমতাসীন, মানে নামে মাত্র হয়তো নির্বাচিত না কিন্তু এলাকায় ক্ষমতাসীন, এরকম নানান গ্রুপগুলো কিন্তু ইউএনওর উপর প্রভাব বিস্তার করে তাদের নিজস্ব সব ধরনের কাজগুলো করে নিচ্ছে, বা নানান অবৈধ কাজ সুযোগ সুবিধা তারা কিন্তু নিচ্ছে। বরং এখানে যদি একটা নির্বাচিত প্রশাসক থাকে তাহলে কিন্তু একটা সুযোগ থাকে এই জিনিসগুলো কোয়েশ্চেন করার, এবং সে কিন্তু গভর্নমেন্টের কাছে আসলে নানানভাবে বাউন্ড থাকে। তো সেই জায়গা থেকে, এবং যেহেতু জাতীয় নির্বাচন আসলে আপনার একটা বিশাল এই 56,000 বর্গমাইল আপনার কিন্তু এখানে সরকারের আসলে মনিটর করতে হবে। এখন এই পরিস্থিতিতে আসলে সরকারের সেই মনিটরিং ক্যাপাসিটি কতটুকু ডেভেলপ হয়েছে সেটা নিয়ে অবশ্যই একটা কোয়েশ্চেন আসে, যে জাতীয় নির্বাচন করার মতো যে একটা হিউজ ক্যাপাসিটি আসলে সরকারের দরকার, সেটাকে সে শুধুমাত্র এইভাবে পারবে কিনা। তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু এই জন্যই বলেছি যে যেহেতু স্থানীয় পর্যায়ে এখানে একটা চাহিদাও আছে স্থানীয় সরকার নির্বাচনের, একই সাথে দেশে একটা বড় ধরনের শূন্যতাও তৈরি হয়েছে। আবার সরকারের এখানে নিজেকে যাচাই বাছাই করে, এখানে তাদের সক্ষমতা যাচাই করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আরও বেটার একটা মনিটরিং সিস্টেম ডেভেলপ করার কিন্তু সরকার একটা সুযোগ থাকে। না হলে দেখা যেতে পারে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে কিন্তু এই ফর্মে কোশ্চেন হতে পারে। সবগুলো স্থানীয় সরকার নির্বাচন আপনারা চান? সবগুলো বলতে সমস্ত আসনে দেশের? এখন এটা একটা ডিবেটেবল ইস্যু। আমি যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি মনে করি না যে সবগুলো আসলে এই মুহূর্তে দেওয়ার মতো সরকারের সক্ষমতা আছে, বিশেষ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু অ্যাট এ স্টেক। তো আমরা যেটা 6 মাস আগে সমাধান হওয়ার কথা ছিল, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারে নাই, অথচ এটা কিন্তু গত 6 মাসে হচ্ছে একটা সলভ হয়ে যাওয়ার কথা। বাট এখন যদি আমরা পরিস্থিতিটা দেখি যে সরকার একই সাথে এখানে একটা জরুরত আছে স্থানীয় সরকার নির্বাচনে, একই সাথে সরকারের সক্ষমতা নিয়ে একটা কোয়েশ্চেন আছে। তো কি ফর্মে আসলে তারা এই স্থানীয় সরকার নির্বাচনের দিকে যেতে পারে সেটা নিয়ে অবশ্যই সবার মধ্যে একটা ডিবেট হতে পারে। এখন আমরা বাংলাদেশের যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখি যে শুধুমাত্র জমি নিয়ে দ্বন্দ্বের জেরে কিংবা বাজারে চায়ের দোকানে খাওয়া নিয়ে দ্বন্দ্বের জোরে, কথা বলা নিয়ে দ্বন্দ্বের জেরে 2 গ্রামে মারামারি করে খুন হয়ে যাচ্ছে। আপনি যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন তখন সেই মেম্বার এবং চেয়ারম্যানদের এই আধিপত্য ঠেকানোর উপায়টা কি? আসলে কোনো জাতীয় কোনো নির্বাচিত সরকার নেই, সেই জায়গায় তারা কি অন্তর্বর্তী সরকারের কথা শুনে কিংবা তাদের শাসন মেনে কি শান্তিপূর্ণ নির্বাচন করতে দিবে বলে মনে হয়? না, এটার কিন্তু দ্বিমুখী একটা সংকট আছে।
একটা হচ্ছে আপনি যেটা বললেন সেটাও কিন্তু এক ধরনের একটা সংকট, যেটা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রকাশ করছে যে এখানে তো স্থানীয় পর্যায়ে খুনাখুনি হয়ে যাবে। কিন্তু একই সাথে সরকারের যদি জাতীয় নির্বাচনের দিকে যায় তখনও কিন্তু তাকে এই সংকটটা ওই সময় গিয়ে মোকাবিলা করতে হবে এবং খুব লার্জ স্কেলে মোকাবিলা করতে হবে। তো এটাও কিন্তু একটা ভাববার বিষয়। মানে 300 আসন আর হচ্ছে আপনার 4000 নির্বাচন। এখন সরকার কি ফর্মে আসলে স্থানীয় সরকার নির্বাচনটা দিবে, এখন এখানে তো অনেক ধরনের নির্বাচন আছে। কোনোটা আছে যে আপনার খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না, বা সরকারের যেটা বলা যায় সিটি কর্পোরেশন নির্বাচনগুলো, এখানে ক্ষেত্রে কিন্তু সরকারের মনিটরিং সিস্টেমটা কিছুটা ডেভেলপ, সেটার দিকেও কিন্তু সরকার ভাবতে পারে যে অন্তত শহর বেসড যে ইলেকশনগুলো সেগুলো কিন্তু সরকার চাইলে মনিটর করতে পারবে। গ্রামে একদম গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল প্রান্তিক পর্যায়ে তুলনায় শহর বেসড যে নির্বাচনগুলো সেগুলো কিন্তু সরকার বেটার মনিটর করতে পারবে। তো আমার যেটা মনে হয় যে এখানে যদি আমরা সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে তাকাই তাহলে সরকার একটা বড় সুযোগ আছে এটা মনিটর করার, একই সাথে এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের একটা মাঠ তৈরি করার জন্য ব্যবহার হতে পারে। আশরাফ ভাই, আপনার কি মনে হয় যে সিটি কর্পোরেশন নির্বাচনটা অন্তত জাতীয় নির্বাচনের আগে করা উচিত? আমি ওমর ফাতেমার সাথে একমত যে স্থানীয় সরকার নির্বাচন করলে এটা কিন্তু একটা মহড়া দেওয়া হয়ে যাবে, একটা ট্রায়াল হবে। মানে পরিবর্তিত বাস্তবতায় প্রশাসনের ভূমিকা, নির্বাচন কমিশনের সক্ষমতা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সরকারের সার্বিক নজরদারি বা তাবেদারি, এই সবার একটা পরীক্ষা হয়ে যাবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে। কিন্তু আপনি স্থানীয় সরকার নির্বাচন বলতে আপনি কোনটাকে মিন করছেন? উনি বলছেন সিটি কর্পোরেশন। আপনি নিচ থেকে আসেন, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, তারপর সিটি কর্পোরেশন, এই সবগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন যদি আপনি একসাথে করেন সেটাও কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। এখনও যদি আপনি বলেন যে আমি বেছে বেছে করব সিটি কর্পোরেশন, তাহলে 8টা না 9টা সিটি কর্পোরেশন আছে। এটা তো তাহলে সারা দেশের মানুষের স্থানীয় পর্যায়ের যে চাহিদা মেটানোর জন্য এই নির্বাচনের কথা বলছি, সেবা পাওয়ার কথা বলছি, জনপ্রতিনিধিত্ব বলছি, সেটা হলো না, শুধু শহরে বাংলাদেশ তো মানে আসলে 68,000 গ্রামের বাংলাদেশ, সেক্ষেত্রে ওইটা হলো না। এখন যদি আপনি বলেন না সিটি কর্পোরেশনের সাথে আমি পৌরসভা করব, হ্যাঁ, পৌরসভা সিটি কর্পোরেশন দুটোই শহর, বড় শহর ছোট শহর, একটা বড় জনগোষ্ঠী কাভার্ড হবে, তাহলে উপজেলা, জেলা এবং ইউনিয়ন পরিষদ তারা কি দোষ করলো? ফলে এই সবগুলো একসাথে করাটাও কিন্তু একটা মানে বড় চ্যালেঞ্জ, সেটাও একটা হতে পারে। ধাপে ধাপে যদি করতে চান তাহলে কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ধাপে ধাপে একেবারে সিটি কর্পোরেশন পর্যন্ত যদি আসেন, তাহলে একটা নির্বাচনের পরে আরেকটা নির্বাচনের জন্য আপনার গ্যাপ দিতে হবে, প্রস্তুতি, নানান রকমের তৎপরতা, অনেক কিছু মিলে, তাহলে দেখা যাবে কি আগামী কয়েক বছর শুধু সিটি কর্পোরেশন নির্বাচনই হচ্ছে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন আরও অনেক বেশি পিছিয়ে যাবে। কিন্তু আমরা জানি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মোটা দাগে ডিসেম্বরের মধ্যে একটা ঐক্যমত আছে, মোটা দাগে। এবং প্রধান উপদেষ্টা বক্তব্য অনুযায়ী ডিসেম্বরের শেষ মানে এই বছরের অথবা আগামী বছরের মধ্যে মানে জুন, তার মানে দুটো সীমারেখা দেওয়া আছে। দুটোর মধ্যে প্রথমটাকে অনেকেই বেছে নিচ্ছে, বিএনপি সহ অনেকেই। কেউ কেউ বলছে যে না, এটাকে ওই জুন পর্যন্ত নিতে পারেন। তার মানে এখন তো আমরা ধরে নিতে পারি যে এই সময়টা 1.5 বছরেরও কম, এর মধ্যে হতে পারে ডিসেম্বর অথবা জুনের মধ্যে। কিন্তু আপনি যদি সব সিটি কর্পোরেশন করতে যান সেটা আরও বেশি পিছিয়ে যাবে। আবারও বলছি যে আমরা যে গণতন্ত্র চাই, আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, সামাজিক মানে স্থিরতা চাই, জননিরাপত্তা চাই, এবং যা যা কিছু ফ্যাসিবাদের আমলে হয়েছে তার সব কিছু থেকে আমরা মুক্তি চাই, তার তো একমাত্র উপায় হচ্ছে আপনার জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করা, জনগণের ক্ষমতায়ন। সেটা কিভাবে হবে? নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়া, জাতীয় নির্বাচনের মাধ্যমে। ফলে ওইটা করলে পরে ওই যে বড় আমব্রেলা, তার অধীনে আপনি ছোট ছোট বিষয়গুলোকে সেট করতে পারেন। কিন্তু আপনি যদি বলেন ছোট 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 পিলার দিয়ে আমি পরে উপরে ছাদ দেব, সেটাও একটা প্রক্রিয়া। কিন্তু কোনটা সহজতর এবং যদি বৃহত্তর জনগোষ্ঠী, আপনি একটা পরিসংখ্যান দিচ্ছিলেন যে 65%, এটা মানে আমি জানি না যে মানে কোন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, কোন এলাকায় কিভাবে হয়েছে, অনলাইনের একটা সীমাবদ্ধতা আছে। এইটা গোটা 18 কোটি মানুষের দেশের প্রায় 12 কোটির বেশি ভোটার, তাদের মতামত কিনা, ধরেন মানুষের ভোটের আকাঙ্ক্ষা, এবং সেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য অনেক বছরের। জামায়াত কেন চাচ্ছে না? জামায়াত আমির গতকালই বলেছেন কিংবা আজকে যে এটা নির্বাচনী জেনোসাইড হবে এই মুহূর্তে নির্বাচন করলে। আবার দেখেন, জামাত জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, এবং ডিসেম্বরের ক্ষেত্রেও তাদের কিছুটা রিজার্ভেশন আছে, ওনারা ওই জুনের ডেডলাইনটাকে বেশি ধরতে চান। আবার সবচেয়ে বেশি প্রস্তুত তারা, প্রায় 70 গণমাধ্যমে দেখেছেন না 300 আসনে তারা প্রার্থী ঠিক করে ফেলেছে।
স্থানীয়ভাবে কোথাও কোথাও ঘোষণা করা হয়ে গেছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে। তার মানে জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত আপনি। আবার বলছে যখন তফসিল ঘোষণা হবে, জোট মহাজোটের নানান হিসাব নিকাশ হবে, তখন চূড়ান্তটা দেবে, তখন হয়তো রদবদল হতে পারে। কিন্তু নিজেরা 300 আসনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত, প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে আপনি সব দিক থেকে প্রস্তুত আছেন, তারপরে কেন পেছাতে বলেন? সেটা কি তাহলে ওনাদেরকে সুবিধা দেওয়ার জন্য, বা অন্য যারা আরও পেছনে চায় বা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের জন্য কি না আমরা জানি না। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি যে যত বেশি সময় পাবে তত বেশি তারা দলকে আরও বেশি গোছাতে পারবে, আরও বেশি জনগণের কাছে পৌঁছাতে পারবে, নিজেদের শক্তি ভিত্তি আরও অনেক মজবুত করতে পারবে। এটা একটা কারণ হতে পারে। এখন যদি বলেন যে বিএনপি কেন তাড়াতাড়ি চায়, তাড়াতাড়ি চাওয়ার কারণ আমি বলছি এটা একটি জাতীয় কারণ। আমরা এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব আমরা গণতন্ত্রে ফেরত যেতে পারলে, গণতন্ত্র যদি সঠিক চর্চা হয়, তাহলে মানুষের অন্য সব যত চাহিদা যেগুলো ফ্যাসিবাদের আমলে ছিল না সেগুলো পূরণ হবে বলে আমরা আশা করি। তারপরও যারা ক্ষমতায় যাবেন তারা গিয়ে যদি সেগুলো পালন না করেন, জনগণ তো শিখে গেছে কিভাবে সরকার হটাতে হয়। সো সেই প্রতিবাদটা জারি থাকবে এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যেকে যার যার ভূমিকা যদি সক্রিয় থাকে, তাহলে আর কোনো সরকার ওরকম ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ এবং সাহস পাবে না। যদি তারা সেটা করে তাহলে তাদের পতন হবে। আর যদি আপনি নিয়মিত নির্বাচন করেন, বড় জোর 5 বছর অপকর্ম করবে, 5 বছর পরে তো আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতার পরিবর্তন ঘটান, তখন তারা আবার আস্তে করে নিক্ষিপ্ত হবে। ফলে ওই প্রক্রিয়ার মধ্যে একবার আমরা ঢুকে যেতে পারলে কেউই চরম পর্যায়ে যেতে পারবে না, যাওয়ার সাহস পাবে না। যদি যায় তার পরিণতি তারা ভোগ করবে। কিন্তু বিএনপির দ্রুত চাওয়ার ক্ষেত্রে আরেকটা বক্তব্য আছে আলোচনায়, আমি সেটার সাথে একমত। সেটি হচ্ছে যে যত দিন যাচ্ছে বিএনপির সমস্যা বাড়ছে দলের ভেতরে এবং নানান অপকর্মে, চাঁদাবাজি, দখলবাজি, উমুক তুমুক হ্যানত্যান, এগুলো এরকম অভিযোগ আরও অনেকের বিরুদ্ধে আছে। বিএনপি বড় দল, সারা দেশে তাদের কর্মী নেতার সংখ্যা অনেক বেশি, ফলে তাদের এটা হচ্ছে। ফলে দেরিতে যাওয়ার ক্ষেত্রে বিএনপির এই নেতিবাচক উপাদানগুলো অনেক বেড়ে যাবে, সেই আশঙ্কা এবং সেই ভাবমূর্তি। তাছাড়া 18 বছর একটি দল ক্ষমতার বাইরে, 16 বছর টানা, বা বলা যেতে পারে সেই 111 সরকারের 2 বছর থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের 16 বছর, এই 18 বছর এই দলটি নির্যাতিত, নিপীড়িত এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দলটি। ফলে তাদেরও তো একটু স্বস্তি পাওয়ার জন্য একটু দ্রুত স্বাভাবিক অবস্থায় যাওয়ার চিন্তা থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। ওমা ফাতেমা, যেটা নাজমুল ভাই বলছিলেন যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা, উপজেলা, এগুলোতে অনেকগুলো ধাপ আছে স্থানীয় সরকারের, এবং আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে স্থানীয় সরকার কোনোভাবেই অধিকাংশ ক্ষেত্রে ফাংশনাল থাকে না। এই কিছু জন্ম সনদ, মৃত্যু সনদ এবং ওই যে বাসায় দাওয়াত খাওয়ার বাইরে তারা আসলে খুব বেশি কাজ করতে পারে না এমপিদের কারণে। তাহলে এখন যদি আপনি সংস্কার সম্পন্ন না করে জাতীয় নির্বাচন যেমন দেয়া যাবে না, স্থানীয় সরকার নির্বাচনে যদি সংস্কার না করে দেয়া যায়, আগের অবস্থায় তারা ফিরে যাবে কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই। বিশেষ করে স্থানীয় সরকারের ক্ষেত্রে তো এখানে তো একটা সংস্কার কমিশন আলাদা করে করাই হয়েছে, এই স্থানীয় সরকারকে একই সাথে পাওয়ারফুল করা এবং একই সাথে হচ্ছে এখানে এই স্থানীয় সরকারকে ফাংশনাল করা এবং এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। এটাই তো আসলে সংস্কারের উদ্দেশ্য। যেটা আগে হতো যে একদম এলাকার ধরনের একটা পরিচিত বা মানে থাকতো না যে একটু বুজুর্গ লোকজন যারা, তারা সাধারণত এই ধরনের ইলেকশনে পার্টিসিপেট করতো এবং সবাই তাদেরকে মানতো, এরকম একটা পরিস্থিতি কিন্তু ছিল। বাট আওয়ামী লীগ যখন দলীয় প্রতীকে নির্বাচন করার একটা সুযোগ করে দেয়, এটার পর কিন্তু গ্রামের ওই সংস্কৃতিগুলো ভেঙে গিয়েছে। এখন আমি যদি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এক্সপেক্ট করি যে একদম আগের কালচারে আমরা ফেরত যেতে পারবো, সেটা আমার কাছে এই মুহূর্তে মনে হয় না। তবে ওভারঅল সরকারের যে বর্তমানে যে পরিস্থিতি, আমার মনে হয় যে এখানে একটা স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে সরকার অবশ্যই এটা যাচাই করে দেখার সুযোগ আছে। এবং এরকমও না যে এলাকা পর্যায়ে শুধুমাত্র, তো আমি বলবো না যেখানে শুধুমাত্র জামাত আর বিএনপি আছে, এখানে অনেক সাধারণ প্রার্থীরাও আছে যারা হয়তো আগে সোসাইটির মধ্যে তারা এই নির্বাচনগুলো করতো বা গ্রাম্য সমাজের মধ্যে তাদেরকে মানে, কিন্তু তারা এতদিন পর্যন্ত এই নির্বাচনের মধ্যে পার্টিসিপেট করতে পারেনি শুধুমাত্র দলীয় প্রতীকের নির্বাচনের কারণে। এখন তাদের জন্য হয়তো একটা সুযোগ এখান থেকে তৈরি হবে। তবে কোনো নির্বাচনই আসলে এখানে সংস্কার ছাড়া করার সুযোগ নেই। এবং সরকার, আমার যেটা মনে হচ্ছে যে এখানে সরকার যেভাবে মানে নির্বাচনের কোয়েশ্চেনগুলো যেভাবে লেয়ার বাই লেয়ার, মানে এক একটা লেয়ার তৈরি হচ্ছে, এর থেকেও সব থেকে বেশি যেটা দরকার সরকারের কাছে স্পষ্ট করা যে হাউ আর ইউ গোয়িং টু ডু দিস থিংস। আপনি যদি ইউনিভার্সিটিগুলো যখন আপনার খুলেছিল এই অভ্যুত্থানের পরপর, তখন কিন্তু ছাত্রদের একটা প্রাথমিক দাবি ছিল যে এখানে আপনার ছাত্র সংসদ নির্বাচন দেন,
কিন্তু আমরা যদি সরকারের দিকে তাকাই, যখন 1 ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগরে ছাত্রদল গিয়ে তফসিল আটকে দিল, এটার পরে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা নির্দেশনাও দেওয়া হলো না যে আচ্ছা আপনারা ছাত্র সংসদ নির্বাচন করবেন কি করবেন না। কিন্তু আমি তো ছাত্র সংসদ নির্বাচনের দিকে যদি তাকাই, এটা তো সব থেকে সফট পলিটিক্স, যেটা কারণ ইউনিভার্সিটিতে একটা মারামারি হওয়া মানে এটা অনেক বড় কিছু। আর যেটা কামরুল হাসান স্যার বলছেন যে আমি যদি তফসিল ঘোষণা করি এখানে লাশ পড়বে, তো এটা তো অনেক বড় ব্যাপার। এটা যদি সরকার নিশ্চিত না করে, তারা যদি মনে করে যে এটা এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো থেকে সরকার হস্তক্ষেপ করার সুযোগ আছে রাজনৈতিক দল, কিন্তু অবশ্যই সরকারের এখানে কিন্তু অবশ্যই এখানে সরকারের একটা রোডম্যাপ দেওয়ার সুযোগ আছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটা গার্জিয়ান হিসেবে আছে। এবং ইউনিভার্সিটিগুলোর আপনি যদি মানে খেয়াল করেন যে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তফসিল ঘোষণার আগে, তফসিল ঘোষণার ডেট ইয়ে করার জন্য তারা কি করলো, ভোটার তালিকা যখন চূড়ান্ত করলো, তখন কিন্তু প্রধান উপদেষ্টার কাছে এখানে গিয়েছিলেন, আমাদের জাহাঙ্গীরনগর প্রশাসকরা গিয়েছিলেন। এবং তারা গিয়েছিলেন কোন জায়গা থেকে, একটা অপিনিয়ন নেওয়ার জন্য যে আচ্ছা আমরা এটা করতে চাচ্ছি, আপনি একটা হেল্প করেন। তো এটা তো অবশ্যই গভর্নমেন্টের কাছ থেকে তারা হেল্পটা চাচ্ছে যে আমরা এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে যাচ্ছি, এখানে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হবে। সো গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেয় তাহলে আমরা ছাত্র সংসদ নির্বাচনটা করতে পারি। ছাত্র সংসদ নির্বাচনের জন্য এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে সরকারের একটা স্ট্রিক্ট পজিশন নেওয়া, যে কোনো ক্ষেত্রেই একটা স্ট্রিক্ট পজিশন নেওয়া যে না আমি এটা করব। যখনই সেরকম একটা পজিশনে যাবে যে আমি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করব, অন্তত এই ইউনিভার্সিটিগুলো আমি চুজ করে দিলাম যেখানে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হবে, এবং যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্তত এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো অন্তত সম্পূর্ণ হবে। বিএনপি না মানলে সেই ক্ষেত্রে কি করবে সরকার? এখন এই ধরনের কনফ্লিক্ট যদি সরকার এড়িয়ে যেতে চায় তাহলে তো আসলে বলার কিছু নেই। আপনি একদমই কনফ্লিক্টে জড়াবেন না আপনার, এবং আমি চাই না যে এখানে শুধুমাত্র কনফ্লিক্টের কোশ্চেনে আসুক, বরং কিন্তু রাইটের কোশ্চেন আসা উচিত, যে আমাদের অধিকারের কোশ্চেনটা আসা উচিত। একজন সাধারণ ছাত্র যারা এই অভ্যুত্থানে পার্টিসিপেট করেছে তাদের আসলে স্পেসটা কোথায়? ধরেন আপনি যদি আমাদের জেনারেল স্টুডেন্টদের কথা ভাবেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করে, তাদের সবার মধ্যেই কিন্তু ইভেন ডিগ্রি কলেজগুলোর মধ্যে পর্যন্ত কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ওই স্টুডেন্টগুলোর জন্য গভর্নমেন্টের পরিকল্পনা কি? আমরা তো বিশ্ববিদ্যালয়গুলোর যে সিস্টেম সেখানের মধ্যেই তো সামান্যতম কোনো পরিবর্তন আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কিন্তু সেটা না করে যদি সরকার এখানে বারবার নানানভাবে জলঘোলা হচ্ছে, একবার এটা করবে, একবার এটা করবে, একবার এটা করবে, কিন্তু কোনোটাই হচ্ছে ঠিকমতো করে উঠতে না পারাটা এটা এক ধরনের অসক্ষমতার পরিচয়। তো সরকার, আমি যেটা মনে করি যে হয়তো একদম রুট লেভেলের নির্বাচনগুলো যদি সরকার এই মুহূর্তে আয়োজন করতে যায়, অবশ্যই সরকারের নানা ধরনের কনফ্লিক্ট এখানে তৈরি হবে। তবে সরকার যদি একটা স্ট্রিক্ট ডিসিশন নেয় যে না সেটা তারা এটা করবে, এবং এটাকে সামনে রেখে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করবো বা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবো, হোয়াট এভার ইট ইজ, যদি সরকার ডিসিশন নেয় যে আমি এটা 2 মাস বা 3 মাসের মধ্যে আয়োজন করব, এর মধ্যে আমার মাঠ প্রস্তুত করে নিতে হবে, এটার জন্য আমার যা করতে হবে আমি সেটা করব, বরং এরকম একটা স্ট্রিক্ট ডিসিশন নিয়ে আগানো এটা সরকারের জন্য বা সরকারের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আপনাকে ধন্যবাদ আশরাফ ভাই। আপনি একটা বিষয় প্রথম দিকে বলছিলেন যে যদি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একসাথে করা যায় এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। প্রথমত হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু দীর্ঘ সময় দেখি যে বছরের মাঝখানে স্থানীয় সরকার নির্বাচন বছরব্যাপী বিভিন্ন জায়গায় হচ্ছে, এতে রিসোর্সেস থেকে শুরু করে জনবল এবং একটা পরিবেশেরও একটা ব্যত্যয় ঘটে। তাহলে যদি আমরা শুরুতেই জাতীয় নির্বাচন, যেহেতু এখন কোথাও কোনো সরকার নেই, কোথাও কোনো নির্বাচিত প্রতিনিধি নাই, এখন একটা মানে সুবর্ণ সুযোগ যে একসাথে সবগুলো নির্বাচন করে একসাথে প্রতিনিধি নির্বাচিত হবে, আবার একসাথে তারা সবার মেয়াদ শেষ হবে, একসাথে আবার নির্বাচিত হবে। তো এই ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি এটা আদৌ করার সম্ভাবনা? এখানে কিছু আইনি সংশোধন দরকার, কারণ প্রত্যেকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আইন আছে এবং তাদের নিয়ম কানুন আলাদা আলাদা। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগের নিয়মে আগের আইনে করে ফেললে আপনি কোনো সুফল পাবেন না। একে তো হচ্ছে আমরা বছরের পর বছর না, যুগের পর যুগ দেখে আসছি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো হচ্ছে সরকারের হাতিয়ার। স্থানীয় পর্যায়ে নিজের প্রভাব প্রতিপত্তি, আকাম কুকাম, দুর্নীতি দুঃশাসন, হামলা মামলা থেকে শুরু করে যা যা কিছু করে আর কি, সেগুলোর একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এবং সেই প্রতিষ্ঠানগুলোর কোনো কর্তৃত্ব নাই, তাদের কোনো ক্ষমতা নাই। তারা নির্বাচিত হয় জনগণের ভোটে, কিন্তু সরকার তার মধ্যে আবার একটা মন্ত্রণালয়ের অধীনে তাকে অপারেট করতে হয়। যদিও সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবে কেন্দ্রীয়ভাবে আসে, কিন্তু একটা মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করে। ফলে আপনি ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, তাদের কি ক্ষমতা আছে, কি কর্তৃত্ব আছে, তারা কতটুকু আপনার স্বাধীনতা ভোগ করে, তারা জনগণের সেবা দেওয়ার জন্য তাদের সেই সক্ষমতা বা সুযোগ তাদের আছে কিনা, সেই জায়গায় আইনগুলোকে ঠিক করা। তা না হলে এইসব প্রতিষ্ঠান শুধুমাত্র সরকারের, ওই যে বললাম না,
টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। যখন যারা আসে তারাই করেছে, ভবিষ্যৎ সরকারও তাই করবে। আগে আপনি আইন কানুন নিয়মের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করেন, তাদেরকে কর্তৃত্ব দেন। আমরা যে বলি না ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কারণ সকল ক্ষমতার উৎস হয়ে যায় এক ব্যক্তি, একজন, এক জায়গায়, একটা অফিস। এটাকে আপনি সারা দেশে ছড়িয়ে দেন। তো সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সরকার হচ্ছে সবচেয়ে বড় জায়গা। আপনি আপনার জনগণের ক্ষমতা, সরকারের ক্ষমতা সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। ইউনিয়ন পরিষদ এতটাই কর্তৃত্ববান এবং ক্ষমতাবান হবে, তার আওতাধীন সরকারের যত দায় দায়িত্ব কাজকর্ম এগুলো সে করবে। এখানেই তার সিদ্ধান্ত চূড়ান্ত। তারপরে আপনি ধাপে ধাপে সব ক্ষেত্রে এটা আপনি করতে পারবেন। কিন্তু আমরা দেখেছি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সেভাবে কাজ করে না। ফলে স্থানীয় সরকার নির্বাচন যারা আগে চায় তাদের এই দাবি হওয়া উচিত যে আগের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংস্কার করে আমরা শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠান চাই। যেসব দেশে গণতন্ত্র বহু বছর ধরে প্রতিষ্ঠিত, সেখানকার স্থানীয় সরকারগুলি কতটা পাওয়ারফুল এবং তাদের আওতায় কি কি থাকে, যেমন ধরেন সিটি কর্পোরেশন বা পৌরসভা, মানে শহরভিত্তিক যে স্থানীয় সরকারগুলো, তাদের অধীনে যাবতীয় নাগরিক সেবা এবং পুলিশ বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারের বিভিন্ন বিষয় আটকে দিতে পারে। হ্যাঁ, একদম, মানে ওইখানে তারা একেবারে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। হ্যাঁ, তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখনই হস্তক্ষেপ করার আইনি সুযোগ পায় যখন সে বেআইনি কাজ করে, যখন সে জনস্বার্থ বিরোধী কাজ করে, এরকম। তো আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আগে শক্তিশালী করা দরকার। আমি এখন থেকে ধরেন আরো 20-25 বছর আগে যখন রিপোর্টার ছিলাম, অনেক সেমিনার সিম্পোজিয়ামে যোগ দিয়েছি যেখানে আলোচনা হতো স্ট্রেংথেনিং লোকাল গভর্নমেন্ট। এখনো চলছে সেটা, কিন্তু স্ট্রেংথেন আর কখনো হয় না। সেটাকে নিশ্চিত করা ভাই, আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আমি আপনার কাছে বেশি কাজ হয় কম আর কি। এখানে আমি ওনার কথাটা আমার খুব ভালো লাগলো। ওখানে একটা জিনিস জাস্ট আমার অ্যাড করা আছে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের যে কোশ্চেনটা, আপনি দলীয় সরকার মানে কি, বাংলাদেশে এখনো পর্যন্ত দলীয় সরকারের যে প্যাটার্নে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে সবকিছুই ছিল জাস্ট নিজের লোককে নির্বাচিত করে আনার একটা প্রসেস। তো সরকারের জন্য আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা অবশ্যই একটা বড় সুযোগ এই ধারাটাকে ভাঙার। কারণ যদি হ্যাঁ আমি বলতে পারি যে আচ্ছা এখানে যদি সবগুলো 4000 আসনের মধ্যে 3000 আসন সেই বিএনপি নিয়ে নিল, তাও এখানে মানুষের বা একটা সাধারণ জনগণ সে হয়তো আর্টস ফিল করবে যে আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটা নির্বাচন আয়োজন করছে তাহলে হয়তো আমি পার্টিসিপেট করতে পারি, বা আমার একজন যোগ্য ব্যক্তিকে আমি হয়তো বলতে পারি যে আপনি পার্টিসিপেট করেন। তো ওই ইনক্লুসিভিটিটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নিশ্চিত করাটা সম্ভব, যেটা হয়তো পরবর্তীকালে নির্বাচিত সরকারের জন্য ওইভাবে সম্ভব হবে না। তো সরকারের জন্য আমি যেটা মনে করি যে এই জাতীয় নির্বাচনের আগে অবশ্যই প্রথমত আমি মনে করি যে এখানে ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই একটা ম্যান্ডেটরি প্রসেস। আর সেকেন্ড অফ অল এখানে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যেটা বলছি যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে সরকারের অন্তত এখানে নির্বাচনের যে একটা ভিন্ন প্রসেস, মানে নির্বাচন যে আসলে ইনক্লুসিভভাবে হইতে পারে সেটা একটা উদাহরণ সরকার দেখাতে পারে এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য একটা ফিল্টার রেডি করতে পারে। এটা সরকার, কিন্তু সরকার স্ট্রিক্ট থাকতে হবে তাদের পজিশনে। আশরাফ ভাই, আপনার কাছে একদম প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে ডিসি সম্মেলনে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে ডিসিদেরকে রিটার্নিং কর্মকর্তা না করে নির্বাচনী কর্মকর্তাদেরকে রিটার্নিং কর্মকর্তা করা হবে। এতে কি আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের সুবিধা পাওয়া যাবে কিনা? যদি নির্বাচন কমিশনকে আমরা স্বাধীন রাখতে পারি, সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখতে পারি, আইনগতভাবে তাদেরকে একদম পুরো কর্তৃত্ব দিতে পারি, তাহলে তাদের জনবল বাড়াতে হবে। এই আলোচনাটাও বহু বছর ধরে আমরা শুনে আসছি যে নির্বাচন কমিশন নির্বাচন আসলে পরে আমলাদের উপর নির্ভর করতে হয়, ডিসিএসপি, ইউএনও, টিএনও এদের উপর নির্ভর করতে হয়। ফলে ওই লোকগুলো তো সরকারের লোক, ওরা সরকারের কথাই চলে, নির্বাচন কমিশনের কথা চলে না। ফলে নির্বাচন কমিশনের যদি আপনি জনবল বাড়ান, একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের কর্মকর্তা কর্মচারী থাকে, সারা দেশে তাদের সেরকম নেটওয়ার্ক থাকে, ফলে নির্বাচনের পুরো কাজটা নির্বাচন কমিশনের লোকজন করবে, শুধু সহায়তা দেবে নিরাপত্তা বাহিনী, যেটি তাদের এর বাইরে। এবং সেই নিরাপত্তা বাহিনী, পুলিশ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি, আনসার, সবাই তাদের অধীনে থাকবে, তাদের হুকুমে উঠবে এবং বসবে। কিন্তু আমরা তো সেরকম নির্বাচন কমিশনও পাই না, সেরকম সরকারও পাই না। সরকার পাই না কমিশনকে ক্ষমতা দেওয়ার, আর কমিশন পাই না সরকারের হুকুমের বাইরে গিয়ে সাহস করে কোনো কিছু করার। এই জায়গাগুলো যদি নিশ্চিত না করেন তাহলে আমরা যা দেখে আসছি সারা জীবন হয়তো তাই দেখব। জাসাব, আপনাকে ধন্যবাদ। আপনি 1 মিনিটের মধ্যে একটু শেষ করবেন যে আপনি যে স্থানীয় সরকার নির্বাচনের প্রত্যাশা করছেন অন্তত কিছু ক্ষেত্রে সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন করার পর জাতীয় সংসদ নির্বাচন করার সময় এখন আছে কিনা, একদম সংক্ষেপে শেষ করবেন। সরকারের কাছে এখনো সময় আছে। আমি মনে করি যে যেহেতু সরকার দুইটা সময় দিয়েছে, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে পরবর্তী জুন,
মানে সরকার চাইলে, যেহেতু নির্বাচন কমিশন অলরেডি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে, তাহলে সরকার চাইলে কিন্তু এই নির্বাচনগুলো একটা পরিকল্পনা দিতে পারে, কিন্তু সেটার জন্য দরকার একটা প্রপার রোড ম্যাপ। জানি, ধন্যবাদ আপনাকে ফাতেমা, ধন্যবাদ নাজমুল আশরাফ ভাই। আপনাদের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় পরিষ্কার হলো এবং সামনের দিনে আসলে বোঝা যাবে যে কোন নির্বাচনটি আগে হওয়া উচিত কিংবা হতে যাচ্ছে, সেটি আসলে অল্প কিছুদিনের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।